আজকে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা অভ্যন্তরীণভাবে খুব সংকটজনক। এই দেশবিরোধী সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে তাকে শান্তির নোবেল দেওয়া হলো। এইসব ঘটনা ট্রাম্পকে উৎসাহিত করেছে। তারই একটা পরিণতি যেটা করলেন, একেবারে এটাকে নিছক গুন্ডাবাজি ছাড়া কিছু বলা যায় না। ভারতবর্ষ তার গণতান্ত্রিক পরিকাঠামো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাশীল হয়, তবে ট্রাম্পের এই ভূমিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আন্তর্জাতিক স্তরে। ব্রিক্স একটা বিকল্প অর্থনীতির কথা ভাবছিলেন, মুদ্রা, বিকল্প মুদ্রা, যে মুদ্রার মধ্যে ব্যবসা করা যায়, সেটা হলে পরে কিন্তু ডলার সাম্রাজ্য ধাক্কা খেত। নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে যখন শেষ চিঠি লিখছেন তিনি বলেছিলেন, বাপু, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরবর্তীকালে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে উঠে আসবে। যে বাংলাদেশের বুকে আজকে মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়েছে। এই ধর্মীয় মৌলবাদকে যদি আমরা সমর্থন করি, যেভাবেই করি না কেন, সেটা প্রকৃতপক্ষে কিন্তু ভারতবর্ষের বুকে কিন্তু ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দেবে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বৈরাচারী যে মনোভাব তা প্রকাশ পাচ্ছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বামপন্থী নেতাদের কোন দিকে তাদের অবস্থান সেটাই জানবো। আমার সঙ্গে সরাসরি বিকাশ ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, বেঙ্গল লিবার্টিতে স্বাগত। একটাই প্রথম প্রশ্ন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভেনেজুয়েলার যিনি রাষ্ট্রপ্রধান, তাকে ওইভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্প সেটা টুইট করলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। সবটা দিয়ে কি মনে হচ্ছে, মানে একটা গণতান্ত্রিক পরিকাঠামো তো আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলা? প্রথম কথা, আমরা ধারাবাহিকভাবে যেটা বলে আসি যে সাম্রাজ্যবাদী শক্তি তারা কখনোই কোনো স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকতে দেয় না। তার কারণ সাম্রাজ্যবাদী শক্তির প্রাথমিক চিন্তাই হচ্ছে পৃথিবীর সম্পদ, যে সমস্ত সম্পদ বিভিন্ন জায়গায় আছে, সেই সম্পদের উপর তাদের দখলদারি। এই দখলদারির মধ্যে দিয়ে তারা তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চায়। তাদের নিজস্ব অর্থনীতি কত শক্তিশালী সেটা দেখাবার চেষ্টা করে। এই যে ঘটনা ঘটালেন ট্রাম্প, এর পেছনে একটা কারণ আছে নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে আজকে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা অভ্যন্তরীণভাবে খুব সংকটজনক। যেমন আমাদের ভারতবর্ষ খুব সংকটজনক, যদি আমরা দেখাবার চেষ্টা করি খুব ভালো আছি, সেটা থেকে বাঁচবার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এখন তেল। এই যে খনিজ তেল, সেই তেলের বিরাট ভান্ডার হচ্ছে ভেনেজুয়েলা। এই ভান্ডারের ওপর আমেরিকান ব্যবসায়ীদের একচ্ছত্র অধিকার ছিল। সেখানকার মানুষ লড়াই করেছেন। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হুগো চাভেজ যখন ক্ষমতায় আসেন, তিনি এই তেল খনিগুলো জাতীয়করণ করেছেন। এর ফলে মার্কিন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন থেকে তারা চেষ্টা করছেন যেভাবেই হোক এই সম্পদের দখল নেওয়া। চেষ্টা তারা ধারাবাহিক চালিয়ে যাচ্ছিলেন, এবং দেখবেন শেষ যখন নোবেল পিস অ্যাওয়ার্ড দেওয়া হলো, এমন একজনকে দেওয়া হলো যে প্রকাশ্যে বলছে যে আমেরিকা আমার দেশের ভেতরে হস্তক্ষেপ করুক, মানে দেশবিরোধী সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে তাকে শান্তির নোবেল দেওয়া হলো। এইসব ঘটনা ট্রাম্পকে উৎসাহিত করেছে। তারই একটা পরিণতি যেটা করলেন, একেবারে এটাকে নিছক গুন্ডাবাজি ছাড়া কিছু বলা যায় না। এই পাড়ার মাস্তানরা যেমন, যারা একটু দুর্বল, যাদের কাছে কিছু আছে, ছিনতাই করবার জন্য জোর করে দখল করে নেয়, ট্রাম্পের আজকের এই ভূমিকাটা সম্পূর্ণভাবে আমি বলি দখলদারি গুন্ডাদের ভূমিকা রাজনৈতিক স্তরে। এবং আমার মনে হয় এটা বোধহয় সাম্রাজ্যবাদী শক্তির পতনের শুরু। কেন আজকে গোটা দক্ষিণ আমেরিকার সমস্ত দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। উত্তর কোরিয়া তারা ধমক দিয়েছেন, চীন, রাশিয়া, তারা সকলেই এই সম্পর্কে খুব আপত্তি প্রকাশ করেছেন, এবং আমরা আশা করব যে তারা সঠিক কার্যকরী পদক্ষেপ নেবেন। তার মধ্য দিয়ে এই ট্রাম্পের গুন্ডামিটাকে বা এরকম সাম্রাজ্যবাদী যে বিস্তারের চিন্তা, সেটাকে ধ্বংস করার সুযোগ এসে গেল। নির্বাচিত সরকারকে এভাবে ফেলে দিয়ে রাষ্ট্রপ্রধানকে মানে কবজা করে নেওয়া, এটা ভারতবর্ষের ক্ষেত্রেও তো হতে পারে যে কোনো তাহলে? দেশে হতে পারে, একটা সার্বভৌম দেশ। যেহেতু আজকে ভেনেজুয়েলা তোমার পাশে ছোট একটা দেশ, তুমি তার উপর আক্রমণ করছো। কিউবার ক্ষেত্রে পারোনি, মিসাইল ক্রাইসিস যেটা ওই সময়টাতে হয়েছিল। পারোনি তুমি কলম্বিয়ায় পারছো না, মেক্সিকোয় পারছো না। আজকে তুমি দুম করে ভেনেজুয়েলায় করে দেখাবার চেষ্টা করলে যে আমি করতে পারি। কিন্তু এর পাল্টাতে যখন শুরু হবে, তখন ট্রাম্পের পক্ষে সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থানটা কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ভারতবর্ষ অবশ্যই, যদি ভারতবর্ষ তার গণতান্ত্রিক পরিকাঠামো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাশীল হয়, তবে ট্রাম্পের এই ভূমিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আন্তর্জাতিক স্তরে। এবং ভারতবর্ষ ব্রিক্স, এই যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এই ব্রিক্সের অভ্যুত্থানটাও কিন্তু ট্রাম্পের পক্ষে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল। কেন এই ব্রিক্স, তারা বলছিলেন আমরা ডলার কেন্দ্রিক ব্যবসা করব না, আমরা আমাদের নিজস্ব ব্রিক্সের যে আমরা যে ইউনিট তৈরি করব, ডলারের জায়গায় ইউয়ান দিয়ে ব্যবসা করা হোক বা অন্য ভারতীয় টাকার ব্যবসা করা হোক,
ব্রিক্স একটা বিকল্প অর্থনীতির কথা ভাবছিলেন, মুদ্রা, বিকল্প মুদ্রা, যে মুদ্রার মধ্যে ব্যবসা করা যায়, সেটা হলে পরে কিন্তু ডলার সাম্রাজ্য ধাক্কা খেত। এটা তারও একটা প্রতিক্রিয়ার অংশ বলে মনে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে যখন শেষ চিঠি লিখছেন তিনি বলেছিলেন, বাপু, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরবর্তীকালে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে উঠে আসবে। এটা কিন্তু ব্রিটেনের কথা তিনি বলেননি। মানে সুভাষ বসু কিন্তু অনেক আগেই এটা ধারণাটা তিনি। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেল যে ইংরেজ সাম্রাজ্যের শক্তি পতনোন্মুখ, বরং তখন আমেরিকান সাম্রাজ্য তারা উঠে আসছে। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাচ্ছে এবং নতুন করে আমেরিকান সাম্রাজ্যবাদ উঠে আসছে। সেই উপলব্ধি থেকেই তিনি বলেছিলেন এবং সঠিকভাবেই বলেছিলেন। বাবু, আপনার কি মনে হয় যে ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ওপর নির্ভরশীলতা সেটাকে কমিয়ে দেওয়া উচিত? আপনি কি মনে করেন এমনিও সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে? সামগ্রিকভাবে তো আমাদের ক্রমশ ক্রমশ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের ওপর বা ইউএস এর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। এটা প্রয়োজন আমার দেশের নিজের বিকাশের জন্য। সেদিকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সেজন্যই তো যে ব্রিক্স গঠন হলো, সেই ব্রিক্সের ক্ষেত্রে ভারতের যে আরো ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার ছিল। মাঝখানে মোদির ট্রাম্প প্রীতির জন্য তার থেকে একটু বিভ্রান্তি হয়েছিল। এখন এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে মোদি উপলব্ধি করছেন এরকম নমস্তে ট্রাম্প করে আর যাই হোক না কেন, বহির্বাণিজ্যে বহির্বিশ্ব আমাদের সম্মানকে বাড়ানো যায় না। এটা বাস্তব অভিজ্ঞতার নিরিখে তারা উপলব্ধি করছেন বলে আমার ধারণা। বাবু, আমি একটু আন্তর্জাতিক স্তর থেকে রাজ্য স্তরেই আমি ঢুকছি, বলছি বাংলাদেশ পড়শি দেশ, শোনা যাচ্ছে ইলেকশন হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম যারা ফরেন মিনিস্ট্রি রয়েছে আমাদের, তারা পরিকল্পনা নিচ্ছেন যে বিএনপি কে সমর্থন করা এই মুহূর্তে প্রয়োজনীয়তা রয়েছে। এস জয়শঙ্করের যাওয়া আমরা দেখেছি, সম্প্রতি বাংলাদেশে গেলেন, জানাজাতে অংশগ্রহণ করলেন। এই যে গোটা ঘটনাটা, আপনি কি মনে করেন বিএনপি, আওয়ামী লীগ, নাকি না অন্য কোনো ব্যবস্থা? দেখুন, আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের বুকে আজকে মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়েছে। এই ধর্মীয় মৌলবাদকে যদি আমরা সমর্থন করি, যেভাবেই করি না কেন, সেটা প্রকৃতপক্ষে কিন্তু ভারতবর্ষের বুকে কিন্তু ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দেবে। তার কিন্তু বিপদটা ভয়াবহ। সুতরাং ভারতবর্ষের ভূমিকা হওয়া উচিত যে মৌলবাদ বিরোধী, ধর্মনিরপেক্ষ যে সমস্ত চিন্তা ভাবনা যারা করছেন বাংলাদেশের বুকে, তাদের সমর্থন করা। বৈদেশিক নীতির দিক থেকে আমার সঙ্গে যার যাই সম্পর্ক থাক না কেন, কিন্তু ধর্মীয় মৌলবাদী শক্তিকে যদি মদত দিই, আবারও বলি ভয়াবহ পরিণতি ভারতবর্ষ হবে। মানে বিএনপি কে যদি সমর্থন দিতে হয় সেটা দেওয়া ঠিক? আবার বললাম যে একমাত্র ভারতবর্ষের উচিত ধর্মনিরপেক্ষ যে শক্তি বা গোষ্ঠী যা বাংলাদেশে ধীরে ধীরে আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসছে, তাদের মদত দেওয়া। তার বাইরে যাকেই মদত দেবেন, সেই ধর্মীয় মৌলবাদ হিসেবে ভারতবর্ষের পক্ষে একটা বুমেরাং হয়ে যাবে। এবার রাজ্য পলিটিক্সে ঢুকছি, সেটা হলো নওশাদ সিদ্দিকী। ওখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি দল, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠিত হয়েছে। এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে নওশাদের সঙ্গে আপনাদের যেই সখ্যতা, এটা নিয়ে একটা বিভৎস একটা আলোচনা চলছে। আলোচনাটা হচ্ছে এই জোটটা কেন 5 বছর ধরে দেখা যায় না, সংযুক্ত মোর্চার জোট, সেটা ভোটের আগেই কেন দেখা যায়? এটা নিয়ে প্রশ্ন বিস্তর। তো এইটা কি মানে মানুষের কাছে কি গ্রহণযোগ্য হয়ে দাঁড়াবে এই জোটটা? প্রথমত কতগুলো ধারণা পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে যে 5 বছর ধরে প্রত্যেক পার্টি তার নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে এবং সেটা স্বাভাবিক। আমাদের দেখতে হবে যে সেই কর্মসূচির লক্ষ্যটা কি। যে কথা ধারাবাহিকভাবে আমরা বলছি যে ভারতবর্ষের বুকেই ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই শক্তি নিয়ামক সংস্থা হবে বামপন্থীরা। তাই আমরা বলি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। আপনি যদি লক্ষ্য করেন আইএসএফ যে সংগঠনটা বাজারে চালু আছে, আমি অন্ততপক্ষে তাদের নেতাদের কখনো দেখিনি মঞ্চে উঠে জনসমাবেশে কোনো ধর্মীয় কথা বলতে। বরং তারা মঞ্চে উঠে কিন্তু সাধারণ তাদের জীবন জীবিকার কথা বলছেন, শিক্ষার কথা বলছেন। এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। যদি এই ইতিবাচক ধারা তারা বজায় রাখতে পারেন, স্বভাবতই তারা ধর্মনিরপেক্ষ শক্তির একটা অংশ হিসেবে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। এখন এটা তো ধারাবাহিকভাবে আমরা প্রথম থেকেই সব একসঙ্গে জোটবদ্ধ হয়ে চলবো, এটা হয় না। প্রত্যেকের স্বাধীন বিকাশ আছে। জোটবদ্ধের প্রয়োজনটা কখন আসে? যখন একটা মুখোমুখি লড়াই হচ্ছে, তখন লড়াইয়ের উপক্ষে কে আছে, এই পক্ষে কে থাকবে, সেভাবেই বিচার হয়। আচ্ছা, মানে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে আপনারা কি অ্যান্টি মমতা নাকি অ্যান্টি মোদি? কারণ অনেকে বলে মমতার প্রতি সফট কর্নার আপনারা বড্ড। আমি যদি ধারাবাহিকভাবে লক্ষ্য করে দেখবেন, আমি এবং আমার পার্টি, আমরা মমতা এবং মোদির মধ্যে কোনো পার্থক্য করি না। ওদের মধ্যে পার্থক্যটা হচ্ছে ভলিউমের পার্থক্য। প্রিন্সিপালের দিক থেকে মমতা এবং মোদি আইডেন্টিক্যাল। এই প্রথম দেখবেন পশ্চিমবঙ্গের বুকে
সরকারি খরচে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া, তাদের প্রোৎসাহিত করা, এটা আরএসএস এর কর্মসূচি, যেটা মমতা করছেন। যে কর্মসূচিটা সরাসরি বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে খাওয়ানো মুশকিল ছিল, সেটা কিন্তু মমতা গেলিয়ে দিয়েছেন। ধরুন এই যে শুরু করলেন ইমাম ভাতা দিয়ে, ইমাম ভাতা যে চালু হলো, পুরোহিত ভাতা, প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে তো। তারপর ধরুন ধর্মীয় অনুষ্ঠানে আমি যা ইমামদের জন্য দিচ্ছি, ঈদে টাকা খরচা করছি, যীশু খ্রিস্টের জন্মে টাকা খরচা করছি, আমি দুর্গাপূজা হিন্দু মন্দির করছি, আমি দেখাচ্ছি আমি সবাইকে করছি, কিন্তু বৈজ্ঞানিক নিয়মে এই বৃহৎ শক্তি তারা বেশি মদত পায়, এবং এই বৃহৎ শক্তিটা ভারতবর্ষে হচ্ছে হিন্দু মৌলবাদ। মমতা প্রকৃতপক্ষে হিন্দু মৌলবাদকেই লালন পালন করছে। ইসলামিক মৌলবাদকে লালন পালন করা বলা হচ্ছে যে তোষণ রাজনীতি করছেন। এটা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন বিজেপি। মমতা মোটেই মানে মুসলিমদের যে তোষণ বলতে যাবো যা তা করছে না। তাহলে মাদ্রাসা শিক্ষা বিকাশ হলো না কেন? তাহলে নিয়োগের ক্ষেত্রে তারা কোনো সুবিধা পেলেন না কেন? আজকে যেটা মমতা করছেন সেটা হচ্ছে সামনে একটা মুখোশ বজায় রেখে হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি মন্দিরের জন্য 700 কোটি টাকা খরচা করছেন, আর আপনি ধরুন ঈদে বা যীশু খ্রিস্টের জন্মদিনে সব মিলিয়ে 15 কোটি টাকা খরচা করছেন। তাহলে প্রকৃতপক্ষে কাকে মদত দিচ্ছেন আপনি? এবং জনগণের টাকায় মদত দিচ্ছেন আপনি কিন্তু বৃহত্তর হিন্দু মৌলবাদী শক্তিকে। এটা আমার বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের সঙ্গে যে কোনো বুদ্ধিমান মানুষ এক হবেন। সেই জন্য আমাদের চোখে মমতা এবং মোদির মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এবং লক্ষ্য করবেন পশ্চিমবঙ্গে কিন্তু ওই দুটি দল যা লড়াই করুক না কেন, তাদের লক্ষ্য একটা, বাম বিরোধিতা। ওদের একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে যেভাবে হোক বামেদের ঢুকতে হবে, সেখানে ওদের যে ঐক্য সেই ঐক্যে বজায় আছে। কিন্তু বামেদের কি লড়াইয়ের ক্ষেত্রে কোনো জায়গায় কিছু খামতি থেকে যাচ্ছে? না, খামতি তো থাকতেই পারে। দেখুন, যদি কেউ বলে যে আমরা সম্পূর্ণভাবে 100% নিখুঁত কাজ করতে পারছি, তাহলে তো সব সত্যের অপলাপ। আমার তো খামতি আছে, দুর্বলতা আছে। তো আমরা তো এই মৌলবাদের বিরুদ্ধে যে আদর্শগত প্রচার ধারাবাহিকভাবে করা দরকার, করিনি, করতে পারিনি, এটা ঘটনা। এখন যেভাবে আমরা মৌলবাদের বিপদটা উপলব্ধি করে প্রচারটা শুরু হচ্ছে, একটা সময় তো আমরা এটাকে অতটা গুরুত্ব দিতে পারিনি। এই দুর্বলতা স্বীকার করতে আপত্তি কিছু নেই। 34 বছরের শাসন মানুষকে ভাববাদ থেকে বস্তুবাদে আপনারা আনতে পারলেন না। অত সহজ নয়, এটা ঠিক বলেছেন আপনি, অত সহজ নয়। 34 বছরের শাসনের মধ্যে আমাদের প্রথম দেখতে আমরা কোথা থেকে শুরু করেছি ভাবুন। 77 সালে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত অবস্থা, সেখান থেকে যাত্রা শুরু করে আমরা কতটা এগোতে পেরেছি। এর মধ্য দিয়ে চেষ্টা হয়েছে একটা ধর্মীয় মৌলবাদ বিরোধী চিন্তার প্রসার ঘটানো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা পারিনি সেটা। যতটা গভীরতা নিয়ে করা দরকার ছিল পারিনি। সেই জন্য এখন অনেক তথাকথিত বামপন্থী লোকের মনের মধ্যেও কিন্তু ধর্মীয় সুশ্রুতিটা কাজ করছে। মানে এইখান থেকেই এই সামগ্রিক যে সমস্যা তার দানা বাঁধছে। তারা বলছে মানে এখান থেকে হুমায়ুন কবিরের জন্য সব হুমায়ুন কবিরকে মদত দিচ্ছে আরএসএস। কেন? আরএসএস তো হিন্দুত্ববাদী, আর হুমায়ুন কবির পুরো ইসলাম। পাল্টা মৌলবাদ চাই। আমি যদি মুসলিম মৌলবাদকে মদত দিতে পারি, তাহলে আমি অনেক জোর করে হিন্দু মৌলবাদকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আজকে হিন্দু মৌলবাদকে জাগার দিতে গেলে, সাধারণ হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে জাগার দিতে গেলে কি দেখাতে হবে? ওই দেখো মুসলমানরা এইসব করছে। এবং তাই দেখবেন হুমায়ুন কবির যে দল, তার যে দলের নাম দিয়েছেন, সেই নামটাও খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। কি একটা জনতা পার্টি, জনতা উন্নয়ন পার্টি। জনতা বিজেপি, জনতা উন্নয়ন মমতা, দুটো দিকে ঢুকিয়েছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হলো, আপনার একটা ছবি বা একটা ভিডিও খুব ভাইরাল, সুবোধ সরকারের সঙ্গে গোমাংস ভক্ষণ। বিজেপি নেতৃত্ব বলে কেন শুকুরের মাংস খেলেন না? ঠিক আছে, আচ্ছা, আমি খুব প্রশ্ন করি, ধরুন আজকে গরুর মাংসটা খাওয়ার প্রেক্ষিতটা কি? আমি তো ওদের খোলা মঞ্চে আহ্বান করেছিলাম, যদি দেখাতে পারেন যে কারো বাড়িতে শূকরের মাংস রাখার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে, তাই জানবেন প্রথম ব্যক্তি আমি যে ওই শূকরের মাংস খেয়ে এই প্রতিবাদটাই করি। গরুর মাংসটাকে শখে ওখানে খায়নি, খেয়েছে এটা প্রতিবাদের প্রতীক হিসেবে, যে একজন মানুষকে তোমরা পিটিয়ে মারছো, কি যে তার বাড়িতে কেন গরুর মাংস আছে? কি মারাত্মক নির্মমতা, নিষ্ঠুর আক্রমণ। তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় গরুর মাংসটা খাদ্য, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সেই খাদ্যটা খেলে ধর্ম উড়ে যায় না, বা ধর্ম নতুন করে জন্মায় না। এর সঙ্গে কে শুকর খাবে না খাবে তার কি প্রশ্ন আছে? যারা এই প্রশ্নগুলো করেন, আমি তাই জিজ্ঞাসা করি, ভাই তুমি তোমার বাড়িতে যদি কচু পাতা খাও, তোমার ভাই না খেলে তুমি ভাইকে জোর করে কচু পাতা খাও? ওদের যুক্তিটা অত্যন্ত নড়বড়ে যুক্তি। আপনি কি কি মাংস খেতে পারবেন? সব মাংস। আমি বলি মানুষ পৃথিবীর যেখানে যে মানুষ যা খেতে পারে, আমিও মানুষ হিসেবে যে খেতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি যদি আজকে এমন একটা জায়গায় যাই যেখানে দেখি যে লোকে ইঁদুরের মাংস খাচ্ছে,
তাই যে আমাকে খেতে বলে খাবো না কেন, হজম করতে পারবে? সে ভিন্ন কথা, এটা অভ্যাসের ব্যাপার। আচ্ছা, একটা হচ্ছে যে অভ্যাস, অনভ্যাসের জন্য হয়তো আমার পক্ষে গ্রহণ করতে কষ্টকর হবে, কিন্তু যদি কেউ দেয় আমি অন্তত স্বাদ নেওয়ার জন্য মুখে দেবো। এক্সপেরিমেন্টটা করবে। নিশ্চয়ই, কেন, মানুষ খাচ্ছে তো, যিনি খাচ্ছেন তিনি মানুষ নন। বিভিন্ন এলাকার পরিস্থিতিতে ভৌগোলিক পরিবেশের উপর দাঁড়িয়ে, প্রাকৃতিক পরিবেশের উপর দিয়ে মানুষের খাদ্যাভ্যাস তৈরি হয়। আমার খাদ্য পছন্দটা আমি আপনার উপর জোর করে চাপাতে পারি না। ধরুন এখানে এত কিছু খাবার হচ্ছে, একজন তো বলতে পারে মাংস খাবো না, কেন মাংস খাবি না, জোর করে খাবো না, আরেকজনকে বলছে না আমি ফিশ ফ্রাই খাবো না। তো এই যে চয়েসটা মানুষের, এটা মানুষের একটা স্বাধিকার, সেই স্বাধিকারটাকে আক্রমণ করার কোনো অধিকার আমার নেই। থ্যাংক ইউ। আমার সঙ্গে বিকাশ ভট্টাচার্য ছিলেন এবং সরাসরি বেঙ্গল লিবার্টির পর্দায় এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার, এবং সেখানে আলোচনা হলো ভেনেজুয়েলা থেকে একদম খাদ্যাভ্যাস পর্যন্ত। যাই হোক, আপনাদের যা মতামত কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।